আসসালামু আলাইকুম। এবারের পর্বে আমরা মাইকেল মধুসূদন সম্পর্কে পড়ব। মাইকেল মধুসূদন দত্ত পিএসসি নির্ধারিত 11 জন যে কবির তালিকা আছে তার মধ্যে অন্যতম একজন, এবং আমাদের বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি পড়তে হবে 3 জন লেখক সম্পর্কে অবশ্যই। প্রথম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিতীয় কাজী নজরুল ইসলাম এবং তৃতীয় সবচেয়ে বেশি পড়া লাগে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে। প্রথমেই বলে নেই যে এই ক্লাসের ডিউরেশনটা সম্ভবত অনেক বেশি হবে। যদি 40 মিনিটের উপরে যায় তাহলে আমি ক্লাসটাকে 2 পর্বে ভাগ করব, যদি কম হয়ে থাকে তাহলে সম্ভবত 1 পর্বেই আমি দেওয়ার চেষ্টা করব। তবে আশা করি 40 মিনিটের কম সময় পসিবল না। তো আপনি যদি প্রথম পর্বটি দেখে থাকেন তবে অবশ্যই দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করেন। এই ক্লাসটি আমাকে 2 পর্বে ভাগ করতে হবে। তো প্রথম আমরা দেখি তার জন্মসাল এবং মৃত্যুসাল। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করে 1824 সালে 25 জানুয়ারি। 1824 সালে 25 জানুয়ারি যশোরের জেলার কেশবপুর এবং কেশবপুরের কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে। মৃত্যুবরণ করে 73 সালে 29 জুন। আর কলকাতার আলিপুরের 29 জুন 1873 সালে মারা যায়। এরপর তার সম্পর্কে আমরা বিস্তারিত কিছু একটু পড়ে ফেলি। 19বিংশ শতাব্দীতে বিখ্যাত কবি এবং সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্ত। দত্ত ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা। প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদবধ কাব্য, যেটি 1861 সালে প্রকাশিত হয়। মূলত এই মেঘনাদবধ কাব্য 1861 সালে প্রকাশ হওয়ার পরেই বাংলা সাহিত্যের প্রকৃত যে আধুনিক যুগ সেটির সূচনা হয়। তিনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী লেখক যদি আসে শুধু, তবে সেটির উত্তর হবে কাজী নজরুল ইসলাম। কিন্তু প্রথম শব্দটি উল্লেখ থাকলে সেটি হবেন মাইকেল মধুসূদন দত্ত। প্রথম আধুনিক নাট্যকার, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সনেট, চতুর্দশপদী কবিতার রচয়িতা, সার্থক ট্রাজেডির প্রথম রচয়িতা, প্রথম প্রহসন রচয়িতা, পুরাণ কাহিনীর ব্যত্যয় ঘটিয়ে আধুনিক সাহিত্য সৃষ্টির প্রথম শিল্পী এবং প্রাচ্য ধারার সংমিশ্রণে নতুন ধরনের মহাকাব্য রচয়িতা। দেখেন, তিনি আধুনিক নাট্যকার, প্রথম অমিত্রাক্ষর ছন্দের রচয়িতা। প্রথম অমিত্রাক্ষর ছন্দের মাধ্যমে তিনি যে বইটি লেখেন সেটি হচ্ছে তিলোত্তমা সম্ভাষণ। প্রথম সনেট বা চতুর্দশপদী কবিতাবলীর যে একটা বই আছে তার। তারপরে হচ্ছে প্রথম সার্থক ট্রাজেডি হচ্ছে কৃষ্ণকুমারী। এটির মাধ্যমেই তিনি, তার আগে কিন্তু এইভাবে সার্থক ট্রাজেডি কেউ রচনা করেনি। প্রথম প্রহসন রচনা করেনও তিনি, যেটির নাম একে কি বলে সভ্যতা। পুরাণের কাহিনীর ব্যত্যয় ঘটিয়ে লেখেন। এরপরে আমরা চলে আসি যে তিনি 25 জানুয়ারি 1824 সালে যশোর জেলার কেশবপুরের কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা রাজনারায়ণ দত্ত, মা জাহ্নবী দেবী। 19 ফেব্রুয়ারি 1843, মাত্র 19 বছর বয়সে। কত বছর বয়সে? 19 বছর বয়সে ওল্ড মিশন চার্চের পাদ্রী ডিলট্রির কাছে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। এই দিন থেকে তার নামের পূর্বে মাইকেল শব্দটি যোগ হয়। তাহলে মাইকেল শব্দটি তার নামে যোগ হয় কত সালে? 1843 সালে, যদি দিন আসে 9 ফেব্রুয়ারি। এরপরে আমরা দেখি 19 বছরের সঙ্গে আমাদের কিন্তু বাংলা সাহিত্যের আরো একটি ঘটনা আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সংস্কৃত কলেজ কর্তৃক বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় 19 বছর বয়সে, তখন 1839 সালে। এরপরে ছাত্র জীবনে নারী শিক্ষার তার এই যে মাইকেল বা খ্রিস্টান ধর্ম গ্রহণের ফলে তার পিতা তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন। হিন্দু কলেজে অধ্যয়ন নিষিদ্ধ হয়ে যায় বলে হিন্দু কলেজ থেকে বিতাড়িত হয় 1843 সালে। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর যেই সালে হিন্দু কলেজ থেকে বিতাড়িত হয়। ছাত্র জীবনে তিনি নারী শিক্ষার উপর ইংরেজি কবিতা রচনা করেন। বেঙ্গল স্পেকটেটর, লিটারেরি গেজেট, লিটারেরি ব্লসম কমেট পত্রিকা প্রকাশ করেন। মাদ্রাজে অবস্থানকালে তিনি কিছুদিন হিন্দু ক্রনিকল পত্রিকার সম্পাদক ছিলেন। তাহলে তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন? হিন্দু ক্রনিকল। তিনি কলকাতার আলিপুর হাসপাতালে 29 জুন 1873 সালে মৃত্যুবরণ করেন। মাইকেল মধুসূদন দত্তকে দত্তকুলোদ্ভব কবি বলা হয়। প্রশ্ন আসে এইভাবে যে নিচের কে দত্তকুলোদ্ভব কবি? দত্ত হচ্ছে মূলত তার বংশের নাম, কুল বলতে বংশ,
মানে দত্ত বংশ থেকে উদ্ভব যে কবি, তিনি হচ্ছেন দত্তকুল উদ্ভব কবি, তিনি মাইকেল মধুসূদন দত্ত। বিস্তারিত আমাদের পড়া লাগে না, তাই আমি শুধুমাত্র ব্যাখ্যা করে দিলাম, আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন যদি আগ্রহ থাকে। পরবর্তীতে আসে যে মধুসূদনের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি। প্রথম প্রকাশিত গ্রন্থের নাম হচ্ছে ক্যাপটিভ লেডি, যেটি 1849 সালে প্রকাশিত হয় এবং এটি ইংরেজিতে লিখিত ছিল। তিনি টিমোথি পেন পোয়েম ছদ্মনামে হিন্দু ক্রনিকল, মাদ্রাস সার্কুলার, স্পেকটেটর পত্রিকায় কবিতা লিখতেন। তাহলে টিমোথি পেন পোয়েম বলা হয় কাকে, বা টিমোথি পেন পোয়েম কার ছদ্মনাম? মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম। মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত গ্রন্থটির নাম হচ্ছে ক্যাপটিভ লেডি। কিন্তু যদি প্রশ্ন আসে প্রথম প্রকাশিত বাংলা গ্রন্থটির নাম কোনটি, তাহলে সেটি হচ্ছে শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা। আচ্ছা, বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতার নাম হচ্ছে বঙ্গভাষা। বঙ্গভাষা থেকে আমাদের অনেকগুলো কোটেশন পড়া লাগবে। এটি অক্ষরবৃত্ত ছন্দে অষ্টক এবং ষষ্ঠকে বিভক্ত, যেহেতু চতুর্দশপদী কবিতা এটি, এই জন্য অষ্টক আর ষষ্ঠকে বিভক্ত, এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। আমাদের মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে যতগুলো ছন্দ পড়তে হবে, হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং মিত্রাক্ষর ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ, এই তিনটা ছন্দে মাইকেল মধুসূদন দত্ত লিখছে। অমিত্রাক্ষর ছন্দের আবিষ্কারক হচ্ছেই তিনি। আর তার প্রথম সার্থকভাবে অমিত্রাক্ষর ছন্দ রচিত বই হচ্ছে তিলোত্তমা সম্ভাষণ। আর বঙ্গভাষা কবিতাটি হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এই কবিতায় বক্তব্য হচ্ছে মাতৃভাষার প্রতি উপেক্ষা, অনুতাপ। এটির প্রথম নাম ছিল কবি মাতৃভাষা। এরপরে আমরা চলে যাই মাইকেল মধুসূদন দত্ত প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থের নাম কি। প্রথম বাংলা গ্রন্থটি হচ্ছে শর্মিষ্ঠা, যেটি 1859 সালে প্রকাশিত হয়। মূলত হচ্ছে প্রথম গ্রন্থ প্রকাশিত হয় ক্যাপটিভ লেডি 1849 সালে, যেটি ইংলিশে ছিল। তারই 10 বছর পরে প্রকাশিত হয় শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক এটি। শর্মিষ্ঠা আসলে কি? একটি নাটক, এটি প্রথম সার্থক নাটক। তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকটি শর্মিষ্ঠা। তিনি 1858 সালে কলকাতার পাইকপাড়া রাজাদের অনুপ্রেরণায় বেলগাছিয়া থিয়েটারের জন্য নাটকটি রচনা করেন। তাদের অনুপ্রেরণা এবং অর্থায়নে 1859 সালে প্রকাশিত হয়। ভারতের দেবযানী যজাতি উপাখ্যান অবলম্বনে পাশ্চাত্য রীতিতে এটি রচিত। চরিত্র: যজাতি, দেবযানী, শর্মিষ্ঠা, মাধব্য, পূর্ণিমা, রাজমিস্ত্রি, এবং এটি মহাকবি কালিদাসকে উৎসর্গ করা হয়। তাহলে শর্মিষ্ঠা কাকে উৎসর্গ করা হয়েছে? মহাকবি কালিদাসকে। এই শর্মিষ্ঠা নাটকটি কাকে উৎসর্গ করা হয়েছে? মহাকবি কালিদাসকে। তাছাড়াও আমরা যে আরো অনেকগুলো নাটক সম্পর্কে পড়বো, যেগুলো যেমন হচ্ছে আরো যে গ্রন্থগুলো আছে, যেমন তার যে বিভিন্ন যে কাব্য গ্রন্থগুলো আছে, কে কাকে উৎসর্গ করছে, এগুলো এক জায়গায় মনে রাখবেন যে মাইকেল মধুসূদন যখন পড়ছেন শর্মিষ্ঠা, তো এর পাশে উৎসর্গ কাকে, এখানে আমরা লিখে ফেললাম যে কালিদাস। এর পরবর্তীতে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বীরঙ্গনা। তো এরকম নামগুলো লিখে পাশে লিখে ফেলবেন। তাহলে এগুলো যখন লিখে ফেলেন, আমি এরকম যেমন লিখে ফেলি বইয়ের পাশে উৎসর্গ যেখানে আসছে, তাহলে আমি যখন পরবর্তীতে এই বইটা পড়বো আমার সবগুলো দেখার দরকার নেই, মূল টপিকগুলো কিন্তু আমি দেখলে বুঝতে পারবো। বই দাগিয়ে পড়বেন, যেহেতু এখানে দাগালে বইটা দেখতে কেমন দেখাবে। আমি ক্লাসের প্রেজেন্টেশন ঠিক রাখার জন্য শুধুমাত্র হচ্ছে বলে যাচ্ছি, আপনারা যখন পড়বেন বইয়ে লিখে লিখে পড়বেন বা খাতায় লিখবেন, এগুলো বেশি মনে থাকে। আর এখানে যে চরিত্রগুলো যখন দেখার প্রয়োজন হবে, তখন আপনারা চরিত্রগুলো মনে রাখার জন্য যেটা করতে পারেন, এখানে শর্মিষ্ঠা লিখে ইউটিউবে সার্চ দিলেন, শর্মিষ্ঠার মূল বক্তব্য কিংবা শর্মিষ্ঠার অ্যানিমেশন, এরকম দিলে একদম মানে পুরা নাটকটাকে অল্প 2-5 মিনিটে আপনাকে ব্যাখ্যা করে দিবে। তো ওই কাহিনীটা শুনলে এগুলো আর আপনি ভুলে যাবেন না। এরপরে দেখেন তার যে এই কৃষ্ণ কুমারী থেকে যে কনফিউশন গুলো আসতে পারে। কৃষ্ণ কুমারী, কৃষ্ণ দিয়ে আরো 4টা গ্রন্থ আছে শুরু, আরো 3টা গ্রন্থের শুরু আছে, আর কুমারী দিয়ে অন্য আর একটা গ্রন্থের শেষ আছে। তো আমরা দেখব কৃষ্ণ কুমারী, এটি মূলত নাটক। আর এই কৃষ্ণ কুমারী নাটকটি রচনা করে মাইকেল মধুসূদন দত্ত। এই কুমারী নাম সম্পৃক্ত আছে কন্যা কুমারী, এটি একটি উপন্যাস যেটি রচনা করে আব্দুর রাজ্জাক। আমাদের সবারই কম বেশি মনে হয় এই কৃষ্ণপক্ষ উপন্যাসটির সঙ্গে পরিচয় আছে, যেহেতু হুমায়ুন আহমেদের রচনা। যারা আমরা মোটামুটি বই পড়ি, পাঠ্য বইয়ের বিপরীতে পাশাপাশি অন্য কোনো বই পড়ি, তারা কিন্তু হুমায়ুন আহমেদের যদি রচনাগুলো পড়ি, তো তার মধ্যে কিন্তু একটা শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে কৃষ্ণপক্ষ। তো এই কৃষ্ণপক্ষ উপন্যাসের রচয়িতা হুমায়ুন আহমেদ। কিন্তু কৃষ্ণপক্ষ নামে আরো একটি গল্প গ্রন্থ আছে, যেটি লিখছে আব্দুল গাফফার চৌধুরী। কৃষ্ণচরিত লিখছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
মধুসূদনের অন্যান্য নাটকগুলোর নাম কি? মধুসূদনের অন্যান্য নাটকগুলোর নাম আছে পদ্মাবতী, এটি তার প্রথম সার্থক কমেডি। প্রথম সার্থক কমেডি হচ্ছে পদ্মাবতী। এই নাটকের দ্বিতীয় অঙ্কের, আর এটি প্রকাশ করা হয় 1860 সালে। 1860 সালে পদ্মাবতী প্রকাশ করা হয় 1860 সালে। শর্মিষ্ঠা প্রকাশ করা হয় 59 সালে। তো এইটি দ্বিতীয় এই নাটকের দ্বিতীয় অঙ্কে দ্বিতীয় গর্ভাঙ্গকে প্রথম অমিত্রাক্ষ ছন্দে প্রয়োগ করেন। এটি গ্রিক পুরাণের অ্যাপেল অফ ডিসকর্ড অবলম্বনে রচিত। পদ্মাবতী কি অবলম্বনে রচিত? অ্যাপেল অফ ডিসকর্ড। গ্রিক পুরাণের দেবী জুনো, প্যালেস এবং ভেনাস এই নাটকে রূপান্তরিত হয়েছে শচী, মুর্জা ও রতি নামে এই তিনজন দেবী। তো হেলেন এবং প্যারিস, হেলেন হচ্ছে পদ্মাবতী, যিনি হচ্ছে প্যারিসের স্ত্রী বা ইন্দ্রনীলের স্ত্রী হচ্ছে পদ্মাবতী। তিনি দেবী রতিকে শ্রেষ্ঠ সুন্দরী বলায়, এই যে রতিকে শ্রেষ্ঠ সুন্দরী বলায়, বাকি যে দুইজন ছিল তিনারা তার উপর রুষ্ট হয়ে যায়। তো কি আমরা তিনজনের মধ্যে রতি কেন সুন্দর হবে? তো বাকি দুইজন রাগ করে ইন্দ্রনীলের জীবনে বিপর্যয় নিয়ে আসে। তো রতির একটু মায়া হয় যে না, আমার জন্য ইন্দ্রনীলের জীবনে এত বিপর্যয়। তো রতি কি করে? ইন্দ্রনীলকে সহযোগিতা করে এবং পরবর্তীতে তিনি হচ্ছে রতির সহযোগিতায় তার স্ত্রী পদ্মাবতী বা হেলেনের সঙ্গে তার মিলন ঘটে। তো এই হচ্ছে কাহিনী, যে এখানে তিনজন আপনার নাটকের বিখ্যাত দেবী আছে সূচি, মুজরা এবং রতি। রতিকে ইন্দ্রনীল সুন্দরী বলে ঘোষণা করে শচী এবং মুজরা খেপে যায় এবং তার জীবনে অতিষ্ঠ নামিয়ে নিয়ে আসে। তো রতি আবার একটু করুণা দেখায়, ইন্দ্রনীলকে সহযোগিতা করে এবং রতির সহযোগিতায় সে তার স্ত্রী পদ্মাবতীর কাছে ফিরে যায়। কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি। ট্র্যাজেডি হচ্ছে মানে দুঃখ নিয়ে প্রথম হচ্ছে এই নাটকটা। তো কৃষ্ণকুমারী সম্পর্কে আমরা পরে বিস্তারিত পূর্ব বিধায় আমরা এখনো পড়ছি না। এবার আমরা চলে আসি মায়াকানন। এটি তার রচিত সর্বশেষ বিয়োগাত্মক নাটক। বেঙ্গল থিয়েটারের কর্ণধার শরৎচন্দ্র ঘোষের অনুরোধে তিনি নাটকটি রচনা করেন, কিন্তু শেষ করতে পারেননি। এটি সমাপ্ত করেন ভুবন চন্দ্র মুখোপাধ্যায় এবং তার মৃত্যুর পরে এই মায়াকানন নাটকটি প্রকাশিত হয়। তার মৃত্যুর পরে এই মায়াকানন নাটকটি প্রকাশিত হয় এবং এটি 1874 সালে প্রকাশিত হয়। আর তিনি মারা যায় হচ্ছে 1873 সালে। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মায়াকাননের সর্বশেষ অংশটুকু সমাপ্ত করে কে বা মায়াকানন সমাপ্ত করে কে? ভুবন চন্দ্র মুখোপাধ্যায়। এরপরে আমরা চলে আসি হচ্ছে কৃষ্ণকুমারী নাটক সম্পর্কে পড়তে। কৃষ্ণকুমারী মূলত হচ্ছে একটা রাজকন্যা ছিল। তো তাকে পাওয়ার জন্য দুইজন রাজা একটা হচ্ছে জগৎ সিংহ, আর একজন ছিল মরু দেশের অধীশ্বর রাজা মানসিংহ। জগৎ সিংহ এবং মানসিংহ তার রূপে পাগল হয়ে তার পানি প্রার্থী হন এবং তারা উভয় প্রতিজ্ঞা করে যে কৃষ্ণকুমারীকে যদি না পায় তবে তার বাবার যে রাজ্য উদয়পুর, এই রাজ্য তারা ধ্বংস করে ফেলবে। কিন্তু তার বাবার এমন কোনো শক্তি তখন ছিল না যে তার রাজ্যকে রক্ষা করবে। তখন তিনি কৃষ্ণকুমারীকে সকল সমস্যার মূল মনে করে তাকে হত্যা করার আদেশ দেন। তো পিতার মতামত জেনে তিনি রুচিশীলা কৃষ্ণা বংশের মর্যাদা রক্ষার জন্য কৃষ্ণকুমারী বিষপান করে আত্মহত্যা করেন। এটি মধুসূদন কেশবাবুকে উৎসর্গ করছে। কাকে? কেশবাবুকে। কৃষ্ণকুমারী কেশবাবু। আর চরিত্রগুলো আছে কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিংহ এবং বিলাসবতী। আপনারা কৃষ্ণকুমারী নাটকটার অ্যানিমেশনটা দেখে নেবেন, তাহলে দেখবেন মনে থাকবে। কৃষ্ণকুমারী তো নামের সঙ্গে মিল আছে, এটা হয়তো ভুলবেন না, কিন্তু মদনিকা, ভীমসিংহ এবং বিলাসবতী নাটকটার অ্যানিমেশন দেখে নেবেন। এবার তার বিখ্যাত যে কাব্যগ্রন্থগুলো আছে সবগুলো আমরা একসঙ্গে একটু দেখে নেই যে কোনগুলো তার বিখ্যাত কাব্যগ্রন্থ। দুঃখিত, ফ্রেমটা নড়চড় করছে। আচ্ছা, এখান থেকে তার কাব্যগ্রন্থগুলো যদি আমরা দেখি, তার কাব্যগ্রন্থ আছে 5টি। একটি হচ্ছে তিলোত্তমা সম্ভাষণ, চতুর্দশপদী কবিতাবলী, বীরঙ্গনা, ব্রজঙ্গনা এবং ভিশন অব দ্য পাস্ট। তিলোত্তমা সম্ভাষণ এটা 1860 সালে প্রকাশিত হয়। এটি বাংলা সাহিত্যের অমিত্রাক্ষ ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ। তাহলে অমিত্রাক্ষ ছন্দের সার্থক প্রয়োগ ঘটেছে কোনটিতে? তিলোত্তমা সম্ভাষণে। অমিত্রাক্ষ ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ কোনটি? তিলোত্তমা সম্ভাষণ। মহাভারতের
সুন্দর এবং উপসুন্দর কাহিনী অবলম্বনে রচিত কাহিনী কাব্য। এটি যতীন্দ্রমোহন বাগচিকে উৎসর্গ করা হয়েছে। কাকে? যতীন্দ্রমোহন বাগচিকে। আমরা কিন্তু এখনো পর্যন্ত মাইকেল মধুসূদন দত্তের যে উৎসর্গকৃত দুইজন ব্যক্তিকে পেয়েছি। শর্মিষ্ঠা উৎসর্গ করা হয়েছে মহাকবি কালিদাসকে এবং তিলোত্তমা সম্ভাষণ যতীন্দ্রমোহন বাগচিকে। এরপরে দেখবো চতুর্দশপদী কবিতাবলী, বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন। এটাতে মোট 102টি সনেট আছে। আর মাইকেল ইতালীয় কবি পৈত্রাক ও শেক্সপিয়ারের অনুকরণে এটি রচনা করেন। তাহলে চতুর্দশপদী কবিতাবলীতে মোট কবিতা আছে কয়টি? 102টি সাধারণত। আর এটি হচ্ছে সনেট সংকলন। এটি ছাড়া এইটা থেকে আর কোনো প্রশ্ন আসে না। এবার বীরাঙ্গনা থেকে যেটি আছে এটি কোন ধরনের কাব্য? এটি পত্রকাব্য এবং প্রথম পত্রকাব্য। কয়টি পত্র আছে? 11টি পত্র আছে। তো এখান থেকে বাকি আর আসে না। আসে যেটি হচ্ছে এই পত্রকাব্যটি বা বীরাঙ্গনা পত্রকাব্যটি কাকে উৎসর্গ করা হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এটি কোন রসের কাব্য? করুণ রসের কাব্য। তাহলে উৎসর্গকৃত গ্রন্থ পেলাম আমরা মাইকেল মধুসূদন দত্তের 3টি শর্মিষ্ঠা নাটক, প্রথম সার্থক নাটক, এবং এটি উৎসর্গ করা হয়েছে মহাকবি কায়কোবাদকে। তিলোত্তমা সম্ভাষণ, এটি তার অমিত্রাক্ষ ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ এবং এটি একটি কাহিনী কাব্য। এটি উৎসর্গ করা হয়েছে যতীন্দ্রমোহন বাগচিকে। বীরাঙ্গনা পত্রকাব্য, পত্র 11টি, এটি উৎসর্গ করা হয়েছে বিদ্যাসাগরকে। আমরা যখন এগুলো বারবার পড়বো বা বারবার মনে করার চেষ্টা করব তখন দেখবেন এগুলো আর আমরা ভুলে যাচ্ছি না। এরপরে আসে হচ্ছে কাব্যগ্রন্থটির প্রথমে নাম ছিল ব্রজঙ্গনা প্রকাশিত হয় 1861 সালে। মেঘনাদবধ কাব্যগ্রন্থটি কিন্তু এই 1861 সালে প্রকাশিত হয়। বলা যায় যে আধুনিক সাহিত্যের স্বর্ণযুগ, আর সবচেয়ে যে ভালো যে বছরটা গেছে সেটি হচ্ছে এই 1861-কে ধরা যায়, তাই না? যেহেতু মহাকাব্য রচনা হয়েছে এই বছরে। আর এই 1861 সালে প্রথমে এর নাম ছিল ব্রজঙ্গনা। কাব্যের প্রথম নাম ছিল রাধা বিরহ। কি ছিল? রাধা বিরহ। পরবর্তীতে এটি নামকরণ করা হয় ব্রজঙ্গনা। এটি রাধাকৃষ্ণ বিষয়ক গীতিকাব্য। এটি কোন কাব্য? গীতিকাব্য। কি ছন্দে রচিত? মিত্রাক্ষর। এরপরে রাধা কৃষ্ণ বিষয়ক বৈষ্ণব পদাবলীর আধুনিক পরিণতি কাব্য। তো আমরা কিন্তু দেখছি যে তিনি 3টা ছন্দের ব্যবহার করছেন এখনো পর্যন্ত: অমিত্রাক্ষর, অক্ষরবৃত্ত আর মিত্রাক্ষর। তো সাধারণত বাকি সবগুলোতে অমিত্রাক্ষর দিবেন, অক্ষরবৃত্ত ছন্দ দিবেন বঙ্গভাষাতে, অক্ষরবৃত্ত ছন্দ বঙ্গভাষাতে এবং ব্রজাঙ্গনা মিত্রাক্ষরে। বাকি যা কিছু আছে অমিত্রাক্ষর মেরে দিয়েন, সমস্যা নাই। তো এটা হচ্ছে বঙ্গভাষা, কারণ দেখেন সবগুলোই হচ্ছে অক্ষরবৃত্ততে আছে বাকিগুলো। তাহলে অমিত্রাক্ষরে আছে। তাহলে বঙ্গভাষা কোন ছন্দে রচিত? এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এবং ব্রজঙ্গনা কোন ছন্দে? মিত্রাক্ষর। তিলোত্তমা সম্ভাষণ অমিত্রাক্ষর ছন্দে, বীরাঙ্গনা অমিত্রাক্ষর ছন্দে। এরপরে মেঘনাদবধ ভিশন অব দ্য পাস্ট, এই কাব্যটি তিনি মাদ্রাজে অবস্থানকালে ইংরেজিতে রচনা করেন। এরপরে আমরা দেখব মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য মেঘনাদবধ সম্পর্কে। এটি 1861 সালে প্রকাশিত হয়। রামায়ণের কাহিনী অবলম্বনে বীর রসের অমিত্রাক্ষর ছন্দে প্রাচ্য এবং পাশ্চাত্য প্রভাবের সংমিশ্রণে রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক এবং সর্বশ্রেষ্ঠ সার্থক মহাকাব্য। এটি প্রথম ইংরেজিতে অনুবাদ করেন রাজনারায়ণ বসু। তাহলে কে অনুবাদ করে? রাজনারায়ণ বসু। উৎসর্গ করেন গ্রন্থটি মুদ্রণে ব্যয়বহনকারী রাজা দিগম্বর মিত্রকে। তাহলে মেঘনাদবধ কাব্য কাকে উৎসর্গ করা হয়েছে? দিগম্বর মিত্রকে। আমরা এখনো পর্যন্ত উৎসর্গকৃত যে ব্যক্তির নামের তালিকা পেয়েছি কয়টি? আমরা নাম পেয়েছি হচ্ছে আমাদের 4টি। প্রথমটি শর্মিষ্ঠা কালিদাসকে, তিলোত্তমা সম্ভাষণ যতীন্দ্রমোহন বাগচিকে, তারপরে বীরাঙ্গনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এবং মেঘনাদবধ দিগম্বর মিত্রকে। প্রধান চরিত্রগুলো রাবণ, মেঘনাদ, তারপরে লক্ষণ, রাম, প্রমীলা, বিভীষণ এবং সীতা। হেক্টর বধ, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটা বিখ্যাত গ্রন্থ ইলিয়াডের বাংলা যে অনুবাদ। এবং হোমারের কিন্তু আরো একটি গ্রন্থ আছে ওডিসি। তাহলে এটি হোমারের ইলিয়াড গ্রন্থটির বঙ্গানুবাদ। হেক্টর বধ মূলত কি? হোমারের ইলিয়াডের বাংলা অনুবাদ। হোমারের আরো একটি গ্রন্থ আছে ওডিসি। এটি অসমাপ্ত ভাবে প্রকাশিত হয়। এটি ভূদেব মুখোপাধ্যায়কে উৎসর্গ করা হয়। তাহলে মাইকেল মধুসূদন দত্তের যতগুলো আছে আমরা এখনো পর্যন্ত কিন্তু 5টা উৎসর্গকৃত নাম পেয়েছি: কালিদাস, যতীন্দ্রমোহন, তারপরে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
দিগম্বর মিত্র এবং ভূদেব মুখোপাধ্যায়। আপনারা এক পাশে গ্রন্থগুলোর নাম আর এক পাশে হচ্ছে কাকে উৎসর্গ করছে, উৎসর্গকৃত ব্যক্তির নাম এভাবে লিখে রাখবেন। যেহেতু মেঘনাদ বধ বাংলা সাহিত্যের ভান্ডারে একটি ভীষণ রত্ন, তাই আমরা এটা সম্পর্কে একটু বিস্তারিত পড়বো। এটি কয়টি স্বর্গে বিভক্ত? এটি 9টি স্বর্গে বিভক্ত। স্বর্গগুলো আমরা দেখবো না, আপনারা প্রিলিতে সাধারণত স্বর্গগুলোর নাম আসে না, আপনারা যদি প্রয়োজন বোধ করেন এখানে ভিডিওটা স্টপ করে দেখে নিতে পারেন। এবার মেঘনাদ বধ কাব্যের পরিচয় দাও, এখন আমরা একটু সুন্দর করে পড়বো। এটি কোন রসে রচিত? এটি বীর রসে। করুণ রস আর বীর রস, এই দুইটা রসের নাম কিন্তু তার এই মেঘনাদ বধ সম্পর্কে, মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা পড়ছি। করুণ রসে রচিত হচ্ছে বীরঙ্গনা, যেটি পত্রকাব্য, যেখানে পত্র সংখ্যা আছে 11টি। এটি উৎসর্গ করা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। আপনারা রিলেট করে পড়বেন, পিছনের পড়া একদম প্রাচীন যুগ থেকে যেহেতু আমাদের সাহিত্য তো পড়া আমরা শুরু করছি, দেখবেন যে যখনই যেটা আসছে আমি সেটা বলে যাই যে না আমরা এটা পড়ছি বা এটা এখানে। তো আপনারা নিজেরাও যখন পড়বেন এভাবে পড়বেন, তাহলে ভুলে যাবেন না। উৎসর্গ আসছে, তাহলে কে কাকে কোনটা উৎসর্গ করছে যদি এটা মনে করতে পারেন সেটা তো সবচেয়ে ভালো। যখন একটা কবি সম্পর্কে পড়ছেন তাহলে সেটা বারবার মনে করেন, বা ওই একটা কবির ভিতরে সে কতগুলো ছন্দ ব্যবহার করছে, কতগুলো রস ব্যবহার করছে, কোনটা কোন রসের, কয়টা কাব্য, কোনটা কি, এগুলো বারবার মনে করেন। যেখানে এই শব্দটা আসবে সেটা মনে করেন। তাহলে রস কয়টা ব্যবহার করছে তিনি? 2টা। একটা বীর রস ব্যবহার করছে মেঘনাদ পদে, আর করুণ রস ব্যবহার করছে বীরঙ্গনাতে, যেটি মূলত পত্রকাব্য। এই মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের সর্বপ্রথম, সর্বশ্রেষ্ঠ এবং সার্থক মহাকাব্য মেঘনাদ বধ, এটি প্রকাশিত হয় 1861 সালে। মেঘনাদ বধ কাব্যের বিরাট পটভূমির মধ্যে বিভিন্ন ধরনের চরিত্র, নানা ধরনের রসের সমাবেশ ঘটেছে। 1757 সালে সিপাহী বিপ্লবের স্বাধীনতা মন্ত্রে উজ্জীবিত হয়ে রাবণকে নায়ক এবং রামকে খলনায়ক করে তিনি রচনা করেন এই অমর মহাকাব্য। তাহলে মূলত এই মেঘনাদ বধ কাব্য কোন আন্দোলনকে কেন্দ্র করে? কোন আন্দোলন? সিপাহী বিপ্লব। কত সালে ঘটে? আর 1757 সালে। দেখেন আমরা পড়তেছি বাংলা, চলে গেছি কোথায়? ইতিহাসে। তো এগুলো মনে রাখবেন, প্রেক্ষাপটগুলো এগুলো কিন্তু আমাদের আসতে পারে। তাহলে এই 1857 সালে সিপাহী বিদ্রোহকে কেন্দ্র করে এই মেঘনাদ বধ কাব্যটি রচিত হয়, যেখানে নায়ককে রাবণ আর খলনায়ক হচ্ছে রাম। বীরবাহুর মৃত্যু সংবাদ থেকে মেঘনাদ হত্যা প্রমীলার চিতারোহণ পর্যন্ত 9 খণ্ডে 3 দিন এবং 2 রাতের ঘটনা সম্পন্ন হয়েছে। তাহলে মেঘনাদ বধ কাব্যে কয় দিন এবং কয় রাতের ঘটনা আছে? 3 দিন এবং 2 রাতের ঘটনা এখানে আছে। মূলত এটি কবি মিল্টনের প্যারাডাইস লস্ট মহাকাব্যের শয়তান যেমন দুর্জয় বাসনা ও ঋজুতা প্রদর্শন করে মধুসূদন ও রাবণকে দিয়ে সেই কাজ করিয়েছেন, রাবণের মাধ্যমে ট্রাজেডি সৃজন করেছেন। তাহলে মূলত এই মেঘনাদ বধ কাব্যের সঙ্গে অন্য কোন গ্রন্থটির নাম আমাদের মিল আছে? সেটি হচ্ছে মিল্টনের, মহাকবি মিল্টনের প্যারাডাইস লস্ট। এরপরে আমরা চলে আসি হচ্ছে মধুসূদন দত্তের প্রহসনগুলো। তার প্রহসন হচ্ছে 2টি, বুড়ো শালিকের ঘাড়েরও এবং একেই কি বলে সভ্যতা। তো এইটাই হচ্ছে তার যে 2টা প্রহসনই, একটা হচ্ছে সমাজের বিরুদ্ধে আর একটা ইয়ং বেঙ্গলের বিরুদ্ধে। তো বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনটি যদি আমরা দেখি, এটি 1859 সালে প্রকাশিত হয়। আর এটি বাংলা সাহিত্যের প্রথম প্রহসন হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও। এটির প্রথম নাম ছিল ভগ্ন শিব মন্দির। আচ্ছা, আমি আগে বলছিলাম যে একেই কি বলে সভ্যতা, এটি প্রথম প্রহসন। আচ্ছা, 2টাই শালই একই, আমি সম্ভবত এই 2টার কারণে আমি গুলিয়ে ফেলছি। আচ্ছা, এটা একটু মনে রাখবেন যে একেই কি বলে সভ্যতা তার প্রথম প্রহসন না, বুড়ো শালিকের ঘাড়েরও এটি তার প্রথম প্রহসন। এক লম্পট জমিদারের আচার ব্যবহার দারিদ্র পরিজনদের প্রতি উচিত শিক্ষা এই উপভোগ্য প্রহসনের মূল কাহিনী, মূল চরিত্র বুড়ো জমিদার ভক্ত প্রসাদ বাবু। কথায় কথায় ধর্মের কথা বলেন, কিন্তু পাড়ার মেয়েদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকান। তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কয়েকজন ছেলে ফোন দিয়াতেন। রাতের অন্ধকারে হানিফের সুন্দরী স্ত্রী ফতেমার মাধ্যমে ভক্ত প্রসাদকে শিব মন্দিরে ডেকে এনে উত্তম মাধ্যম দিয়ে উচিত শিক্ষা প্রদান করে। দেওয়াই উচিত, তাই না? আচ্ছা, সমাজের অবক্ষয় হয় এই ভণ্ড সমাজ সেবকদের জন্য।
আচ্ছা, এরপরে দেখি যে একেই কি বলে সভ্যতা, এটি দুইটিই কিন্তু একই সালে প্রকাশিত হয় 1859 সালে। এটি মূলত আমরা যখন ইয়ং বেঙ্গল সম্পর্কে পড়ছিলাম হিন্দু কলেজ এবং ইয়ং বেঙ্গল, তখন দেখছিলাম যে প্রথম কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এই ইয়ং বেঙ্গলে যোগদান করে, কিন্তু পরবর্তীতে তিনি সেখান থেকে ফিরে আসে বা তাদের ওই ভাবধারাটা ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? যে তারা হচ্ছে মূলত ইয়ং বেঙ্গল বলতে বোঝায় যে ইংরেজি সাহিত্যে ইংরেজি শিক্ষিত যুবকদের বা ইংরেজি সাহিত্যের ভাবধারায় পুষ্ট বাঙালি যুবকদের একটা সংগঠন। এরা কি করছিল যে ইংরেজি সাহিত্য শিখে এরা উচ্ছৃঙ্খলতা এবং অনাচারের কাহিনী এই প্রহসনের মূল সুর। তো মূলত কাহিনীটা কি? কলকাতার আধুনিকতার আলোকে নবকুমার শিক্ষিত হচ্ছে। তার পিতা একজন পরম বৈষ্ণব সাধক, তিনি বৃন্দাবনেই থাকেন। এই এক সময় তিনি কলকাতায় বসবাস শুরু করেন। সেই সুযোগে নবকুমার কলকাতায় নবশিক্ষিত যুবকদের নিয়ে জ্ঞান তরঙ্গিনী সভা নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। তাহলে জ্ঞান তরঙ্গিনী কি? ইয়ং বেঙ্গলদের সভা বা নবশিক্ষিত ইংরেজ সম্প্রদায়ের একটা সভা, যার উদ্দেশ্য ছিল মদ্যপান, বারবনিতা, সঙ্গলাভ। নবকুমার অধিক রাতে মদ্যপান করে মাতাল হয়ে ঘরে ফিরলে তার বাবা অত্যন্ত ব্যথিত হয় এবং কলকাতায় বসতি উঠিয়ে নিয়ে মনস্থ করেন। এটি এই প্রহসনের মূল বক্তব্য। এরপরে যেটি আসে সনেট কি? বাংলা সাহিত্যের সার্থক সনেটের রচয়িতার পরিচয় দাও সংক্ষেপে। এখানে 28তম BCS এর লিখিত একটা প্রশ্ন, আমরা এটাও পড়ে ফেলি। সনেট হচ্ছে ইটালিয়ান শব্দ যার অর্থ চতুষ্পদী কবিতা। এটি মাত্র ভাব এবং অনুভূতি যখন 14 অক্ষরে চতুর্দশ পঙ্ক্তিতে বা লাইনে বিশেষ ছন্দরীতিতে প্রকাশ পায় তাকেই সনেট বলে। বাংলা সাহিত্যের সার্থক সনেট রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত কবি সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা সাহিত্যের প্রথম অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তক। বাংলা সনেট চতুষ্পদী কবিতার প্রথম রচয়িতা। পুরাণ কাহিনীর ব্যত্যয় ঘটিয়ে আধুনিক সাহিত্য রস সৃষ্টির প্রথম শিল্পী। পাশ্চাত্য ও প্রাচ্য ধারার সংমিশ্রণের নতুন ধরনের মহাকাব্য রচয়িতা। সনেটে মধুসূদনের প্রবল দেশ প্রেম প্রকাশ পেয়েছে। বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতার নাম হচ্ছে বঙ্গভাষা, যেটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। মনে আছে? এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত, অষ্টক এবং ষষ্ঠকে বিভক্ত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক পদ্মাবতী। প্রথম সার্থক কমেডি নাটক পদ্মাবতী। এবং এটার বিখ্যাত যে চরিত্রগুলো ছিল কি কি? হেলেন রূপান্তরিত হয়েছে পদ্মাবতীতে, এবং যে বাকি ছিল হচ্ছে ইন্দ্রনীল, আর সুন্দরী বলা হয়েছে রতিকে। এই নাটকের দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভে তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন। তিনি বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ তিলোত্তমা সম্ভাষণ। তিলোত্তমা সম্ভাষণ হচ্ছে মূলত তার একটি কাহিনী কাব্য। এটি উৎসর্গ করা হয়েছে যতীন্দ্রমোহন বাগচিকে। এটি